নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রশ্নটি হলো, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? এটি তোমাদের পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ 4 ও 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি। তোমরা যারা এই সকল প্রশ্নের উত্তরগুলি এখনও দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। তোমাদের প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? প্রথমে তোমরা ভূমিকা বলে পয়েন্ট করবে। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের 3টি আদর্শের মধ্যে সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করলেও স্বাধীনতার আদর্শকে লঙ্ঘন করেন। ঐতিহাসিক জর্জ রুদে সহ বিভিন্ন ঐতিহাসিকগণ এই কারণে তাকে বিপ্লবের সন্তান ছিলেন না বলে অভিহিত করেন। টমসন ও গ্যারেট বলেন যে নেপোলিয়ন বহু ক্ষেত্রেই বিপ্লবের আদর্শ লঙ্ঘন করেছেন। এক্ষেত্রে নেপোলিয়ন নিজেই স্বীকার করেছেন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি। সুতরাং বিপ্লবের বিনাশক ও ধ্বংসকারী রূপে কিছু দিক রয়েছে যা নিম্নে তুলে ধরা হলো। এরপর তোমরা প্রথমত বলে পয়েন্ট করবে, বিপ্লবের কালে রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এই সূত্র ধরেই নেপোলিয়ন কনসাল নিযুক্ত হন। কনসাল থেকে তিনি 1804 খ্রিস্টাব্দে সম্রাট হন এবং বংশানুক্রমিক রাজতন্ত্র ও রাজসভা পুনঃপ্রতিষ্ঠিত করেন। রাজসভায় তিনি উৎসব অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে প্রবর্তন করে বিপ্লবের আদর্শকে বিচ্যুত করে। এরপরে তোমরা পয়েন্ট করবে দ্বিতীয়ত, তিনি প্রাদেশিক আইনসভার ক্ষমতা লোপ করেন। তিনি নিজে সরকারি কর্মীদের মনোনীত করতেন। এর ফলে তার একনায়কতন্ত্র বৃদ্ধি পায়। এছাড়া সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটে আইনসভার নির্বাচন রদ করে ফরাসি সিনেট তার আজ্ঞাবাহী যন্ত্রে পরিণত হয়। ঐতিহাসিক ওলার বলেন যে নেপোলিয়নের সম্রাটপদ লাভের সঙ্গে সঙ্গে ফরাসি বিপ্লবের সমাধি রচিত হয়। এরপরে তোমরা তৃতীয়ত পয়েন্ট করবে, সংবাদপত্রের কণ্ঠরোধ, বাক স্বাধীনতা হরণ, বিনা বিচারে গ্রেপ্তার, ফরাসি উপনিবেশে কৃতদাস প্রথার পুনরুজ্জীবন এবং জ্যাকোবিন দলের প্রজাতন্ত্র ও গণভোটের আদর্শ বিসর্জন দিয়ে তিনি বিপ্লবের বিনাশ সাধনই করেন। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট চতুর্থত, নেপোলিয়নের শিক্ষানীতি বিপ্লব ধারার পরিপন্থী। তিনি জ্যাকোবিনদের সার্বজনীন প্রাথমিক শিক্ষার আদর্শ গ্রহণ করেননি। তার শিক্ষানীতির উদ্দেশ্য ছিল একদল অনুগত নাগরিক তৈরি করা। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পঞ্চমত, তিনি পোপের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেন তাও ছিল বিপ্লব বিরোধী। এই চুক্তির মাধ্যমে তিনি ক্যাথলিক গির্জাকে অনেক ক্ষমতা ফিরিয়ে দেন যা সাম্রাজ্যের পক্ষে শুভপ্রদ হয়নি। এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে। পরিশেষে বলা যায় যে উপরোক্ত দিকগুলি ছাড়াও নেপোলিয়ন সর্বসাধারণের ভোটাধিকার স্বীকৃত করেননি। তাছাড়া তিনি বুর্জোয়া শ্রেণীকে রাজনৈতিক ও সামাজিক অধিকার দেন এবং একটি নতুন সুবিধাভোগী শ্রেণী তৈরি করেন। তাই ঐতিহাসিক ওলার বলেন, সামাজিক সাম্য অপেক্ষা তিনি সামাজিক বৈষম্যের সৃষ্টি করেন। ঐতিহাসিক লেভেবর গুডউইন জুয়ারেস মাতিয়ে বলেন, তার সাম্রাজ্য স্বৈরতন্ত্র ও শোষণের উপর প্রতিষ্ঠিত ছিল। তাই ঐতিহাসিকদের মতে নেপোলিয়ন ছিল বিপ্লবের ধ্বংসকারী। তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের আমি আগের ক্লাসে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এই প্রশ্নের উত্তরটি তুলে ধরেছিলাম। আজকে তোমাদের কাছে তুলে ধরলাম নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন। তোমাদের এ দুটো প্রশ্ন আমি 4 আকারে আলাদা আলাদাভাবে তুলে ধরলাম। তোমাদের কখনো কখনো পরীক্ষায় দুটো প্রশ্নকে একসঙ্গে 8 নম্বরে চলে আসে। সে যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই
লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আবার তোমাদের 2-1 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি।